আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের দোসরদের সাথে মিটিং করছে বিভ্রান্তকারীরা। যশোরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আগামী সপ্তাহ নাগাদ অর্ধেক কমবে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎ মন্ত্রীর। জ্বালানি সংকট নিয়ে রাজনীতি করবে না বিরোধী দল, দেবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। দেশ জুড়ে ঝড় বৃষ্টি, মেঘের ঘন ঘটা। 4 জেলায় বজ্রপাতে নিহত 8। জামালপুরে গাছ পড়ে 2 সন্তান সহ মায়ের মৃত্যু। ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে চায় সরকার। প্রথম 2 বছর বেসরকারি প্রতিষ্ঠানের সাথে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান। এখন শুনবেন বিস্তারিত। যশোরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে 500 শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যার 80%ই নারী। দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি গড়ে তুলতে হবে, আর সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দ্রুততার সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ, দক্ষ চিকিৎসক নার্সের সমন্বয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। 500 শয্যার এই হাসপাতাল চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধানমন্ত্রী যশোরের পৌনে 200 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। গণভোটের রায় ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে মানুষ 5 আগস্টের মতো জবাব দেবে। যশোরের বিভিন্ন কর্মসূচিতে তিনি বলেছেন, কোনো টিকিট বিক্রি করতে নয়, বাস্তব কাজ করতে চায় সরকার। যশোরের শার্শা উপজেলার উলসি খাল জিয়ার খাল নামেই পরিচিত। খাঁ শুষ্ক মরুর মতো এখন। প্রায় 50 বছর আগে জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন, সেটি পুনঃখনন শুরু করলেন তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তির পথ অনুসরণের নজির যেন পাশাপাশি দুটি নাম ফলকে। অপেক্ষায় থাকা সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে তারেক রহমান শুরু করেন খাল উলসি খনন। খালপাড়ের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী সরকারের সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের আশ্বাস দেন। বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের। বিকেলে যশোর ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো টিকিট বিক্রি করে আসেনি তার সরকার। যশোরের 6টি সংসদীয় আসনের মাত্র একটিতে জয় পেয়েছিল বিএনপি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজে তার প্রভাব পড়বে না বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহেই লোডশেডিং অর্ধেক কমে যাবে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি আমদানির খরচ বাড়ায় চাপ বাড়ছে অর্থনীতিতে, আর এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন দেশি বিদেশি অংশীদাররা। এক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রাজধানীতে ততটা প্রকট না হলেও গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়েই দেখা মিলছে না বিদ্যুতের। এজন্য ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধসহ নানা কারণে দেশের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকাকে দায়ী করছে সরকার। তবে সোমবার কিছুটা আশার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত 4র্থ বাংলাদেশ চায়না নবায়নযোগ্য জ্বালানি ফোরামের এই আয়োজনে মন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট কাটাতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুলশানের একটি হোটেলে এই আলোচনায় অংশ নেন জ্বালানি খাতের অংশীজনরা। নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ার নানা কারণ তুলে ধরেন তারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা দ্রুত কাটার সম্ভাবনা কম, তাই জ্বালানি নিরাপত্তায় বিকল্প পথ খুঁজতে হবে। সিপিডিও তাদের প্রেজেন্টেশনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং বিনিয়োগ বান্ধব নীতি কাঠামো গড়ে তোলার উপর জোর দেয়। জ্বালানি সংকট নিয়ে কোনো রাজনীতি করবে না বিরোধী দল। পরিস্থিতি উত্তরণে সরকারকে সর্বাত্মক সহায়তা করা হবে, আর এর জন্য গঠিত বিশেষ কমিটিতে তাদের আছে সুনির্দিষ্ট কিছু পরামর্শ ও প্রস্তাব। কৃষিতে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার, বিকল্প উৎস খোঁজার পাশাপাশি লোডশেডিংয়ে সমতার প্রস্তাব বিরোধীদের।
সরকারি দল বলছে যৌক্তিক ও জনগুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই গ্রহণ করে পরিস্থিতি মোকাবেলা করা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সংকটের মুখে দেশ। তেলের দাম বৃদ্ধির পর পাম্পের সামনে লাইন কিছুটা কমলেও ভোগান্তি পুরোপুরি কাটছে না। গ্যাসের অভাব কমেছে। গত রাত থেকে ঝড়, বৃষ্টি আর বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বজ্রপাতেই 8 জন মারা গেছেন, আর ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে পড়ে প্রাণ গেছে 4 জনের। কয়েক জায়গায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তীব্র গরমের মাঝে গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, যা কিছুটা স্বস্তি নামিয়েছে জনজীবনে। তবে ঝড় বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলায় ঘটেছে হতাহতের ঘটনা। নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে আলাদা স্থানে 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, রসুলপুর ফেরিঘাট এলাকায় মাছ ধরতে যান আব্দুল মোতালেব। বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে ধান শুকানোর সময় বজ্রপাতে নিহত হন চাষি মোনায়েম খা পালান। আর কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে মারা যায় ধান ব্যবসায়ী শুভ মণ্ডল। বজ্রপাতে সুনামগঞ্জ সদর উপজেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাস আর বৃষ্টির সাথে বজ্রপাত আঘাত হানে দেখার হাওরে। ধান কাটায় ব্যস্ত আবদুল্লাপুরের কৃষক জমির উদ্দিন মারা যান ঘটনাস্থলে। একই সময় গ্রামের এক দোকানের সামনে ছিলেন জমির হোসেন নামে আরেকজন। বজ্রপাতের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। নবীগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নোয়াগাঁও গ্রাম সংলগ্ন গড্ডার হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারান তিনি। এমন মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনরা। দরিদ্র পরিবারটির জন্য সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া নোয়াখালীতে প্রাণ গেছে আরও একজনের। এদিকে ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে প্রাণ গেছে মা ও 2 মেয়ের। জামালপুরের মেলান্দহে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে ঘরে ঘুমিয়েছিলেন খুকি বেগম ও তার 2 মেয়ে। গাছের চাপায় ঘটনা। গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কোন কোন প্রতিষ্ঠান দেবে সেটা চূড়ান্ত না হলেও ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল চালু করার জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। আর সেক্ষেত্রে 16 ডিসেম্বরই ডেডলাইন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, প্রথম 2 বছর রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের সাথে আরও একটি বেসরকারি প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে। ঘড়ি করে 2.5 বছর আগে 3য় টার্মিনাল উদ্বোধন করে আওয়ামী লীগ সরকার, কিন্তু উদ্বোধনের পরও চালু না হওয়ায় বারবার আলোচনায় এসেছে এই মেগা প্রকল্প। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পর নির্বাচন, এরপর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কর্মকর্তাদের সাথে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের মতবিনিময় সভায় সোমবার সংস্থাটির চেয়ারম্যান জানালেন, 16 ডিসেম্বরের মধ্যেই 3rd টার্মিনাল চালুর জোর প্রস্তুতি চলছে। তার আগেই স্থাপন করা বিভিন্ন প্রযুক্তি ও সরঞ্জাম প্রায় 22,000 কোটি টাকায় নির্মিত টার্মিনালে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কারা দেবে সেটা অবশ্য চূড়ান্ত হয়নি। তবে বেবিচক চেয়ারম্যানের দাবি, জাপানি কোম্পানির নেতৃত্বে বিমান ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচন করা হবে আরও 1 বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠান।